বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা যে যেখানে বসে আজকের এই ক্লাসটি উপভোগ করছো, আশা করি সবাই সুস্থ আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। আজকের আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জাদুবিদ্যা। তো ধর্মের উৎপত্তি সম্পর্কীয় মতবাদের মধ্যে একটি মতবাদ হচ্ছে জাদুবিদ্যা। তো জাদুবিদ্যা একটি আরবের প্রাচীন আদিম মানুষের একটি মতবাদ, যেটাকে ঘিরে তাদের সকল কার্যক্রম পরিচালিত হতো। তো ধর্মের উৎপত্তি বিষয়ক মতবাদের মধ্যে যতগুলো মতবাদ আছে, জাদুবিদ্যা হচ্ছে তার মধ্যে একটি বিশেষভাবে বিবেচ্য। নৃতত্ত্ববিদগণ বলেছেন যে সূক্ষ্মভাবে দেখলে দেখা যাবে যে যাকে আমরা প্রাগৈতিহাসিক ধর্ম বলি বা তার অধিকাংশই কিন্তু জাদুবিদ্যা। ধর্মের উৎস বিষয়ক মতবাদ হিসেবে জাদুবিদ্যাকে কিন্তু আলোচনায় নিয়ে আসেন নৃবিজ্ঞানী ফ্রেজার। তার মধ্যে ধর্মের আগেও জাদুবিদ্যার উদ্ভব। প্রাচীন যুগে পৃথিবীর প্রায় সারা দেশেই কিন্তু এই জাদুবিদ্যার প্রচলন ছিল, কিন্তু জাদুবিদ্যার কোনো ধর্মীয় চর্চা বা ভাবধারায় এখনো আছে কিনা বা এটা ক্রমবর্ধিত হয়ে ধর্মীয় আচরণে পরিণত হয়েছে কিনা এটা কিন্তু নিশ্চিতভাবে প্রমাণ পাওয়া যায়নি। তো জাদুবিদ্যা বলতে আমরা আসলে কি বুঝি? এটা বলতে বোঝায় যে ভেলকি, ভোজবাজি, ইন্দ্রজাল, মায়াবিদ্যা, কোহক বা মোহিনী বিদ্যা। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাজিক। গ্রিক ম্যাজিয়া বা ম্যাজুস থেকে শব্দটির উৎপত্তি। অভিধানে অবশ্য এর অর্থ লেখা হয়েছে দ্য আর্ট অফ প্রডিউসিং রেজাল্ট বাই প্রিটেন্ডেড কন্ট্রোল অফ নেচার অফ স্পিরিট। তো জাদুবিদ্যার মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিকই কিন্তু ভাবধারায় কিন্তু বিদ্যমান। তো হেরোডোটাস, প্লেটো প্রমুখ বিজ্ঞানীগণ ম্যাজিককে ক্রিয়াশীল ইতিবাচক হিসেবে বিবেচনা করেছেন। তো অ্যারিস্টটল দেখিয়েছেন এর নেতিবাচক ব্যবহার। ইংরেজি ম্যাজিক শব্দটি এর নেতিবাচক অর্থের উত্তরাধিকারী। নেতিবাচক ভাবে নিতে গেলে এই ম্যাজিক শব্দটি এটি উত্তরাধিকারী। তো জাদুবিদ্যা হলো অতীন্দ্রিয়কে বশ করার বিদ্যা এবং সেই সাথে অতীন্দ্রিয় উপায়ে প্রকৃতিকে বশ করার শাস্ত্র। তো ফ্রেজার বলেন, ম্যাজিক ইজ এ spurious system of natural law as well as a fallacious guide of human conduct. It is a false science as well as an abortive art. অর্থাৎ ম্যাজিক প্রাকৃতিক নিয়মের নকল বা কৃত্রিম ব্যবস্থা, যা মানবীয় ব্যবহারে একটি ভ্রান্ত পথ নির্দেশিকা। এটা একটা ভ্রান্ত বিজ্ঞান তথা নিষ্ফল কৌশল। তো সিগমন্ড ফ্রয়েড বলেন, বিভিন্ন উদ্দেশ্য সাধনে সহায়ক শক্তি হলো ম্যাজিক, যা কিনা নিশ্চিতভাবে মানুষকে শত্রুতা ও বিপদাপদ থেকে রক্ষা করে। আবার টেলর বলেন, সমগ্র বস্তু ও প্রাণী বিশ্বে আত্মা ও নৈর্ব্যক্তিক শক্তি দ্বারা
বস্তুর মধ্যে নিহিত অতিরিঞ্জিয় শক্তিকে নিজের স্বার্থে ব্যবহার করতে গিয়ে মানুষ যে অদৃশ্য শক্তির উদ্ভব ঘটায় সেটাই হচ্ছে জাদুবিদ্যা। তো জাদুবিদ্যা আসলে বোঝায় যে এমন একটি কৌশল যা দিয়ে জাদুকর অতিপ্রাকৃত শক্তিকে বশে এনে স্বীয় উদ্দেশ্য চরিতার্থ করতে চায়। তো জাদুবিদ্যার প্রকারভেদ, জাদুর ব্যবহার, প্রক্রিয়া, উপাদান ও প্রকৃতি বিবেচনায় ফ্রেজার জাদুবিদ্যার মোট 6টি শ্রেণীর কথা কিন্তু উল্লেখ করেছেন, যেমন অনুকরণ জাদু, সংক্রমণ জাদু, তাত্ত্বিক জাদু, ব্যবহারিক জাদু, ইতিবাচক জাদু, নেতিবাচক জাদু। তো অনুকরণ জাদু আসলে কোনটি? অদৃশ্য সূত্র নির্ভর যে মন্ত্র বা কলা কৌশল প্রয়োগ করা হয় তাকে অনুকরণ জাদু বলা হয়। এর অপর নাম কিন্তু সদৃশ্য বিধান জাদু, যেমন মোম বা মাটি দিয়ে শত্রুর আকৃতি তৈরি করে তাতে আঘাতের মাধ্যমে শত্রুকে কি ক্ষতিগ্রস্ত করা, এটা হচ্ছে কি অনুকরণ জাদু। আর এটা হচ্ছে সংক্রমণ জাদু। সংক্রমণ সূত্রের আশ্রয়ে যেমন যে জাদু মন্ত্র কলা কৌশল সৃষ্টি হয় তার নাম হচ্ছে সংক্রমণ জাদুবিদ্যা। যেমন শত্রুর দেহ বা ব্যবহৃত জিনিস তৈরি করে প্রকৃতির মধ্যে ঢুকিয়ে তাতে নানা রকম যন্ত্রণা দেওয়া, এটাকে বলা হয় সংক্রমণ জাদু। তারপর হচ্ছে তাত্ত্বিক জাদু, যে জাদুবিদ্যা প্রাকৃতিক নিয়মের অনুসারী এবং তার মতোই অবশ্যম্ভাবী, যার ফল তাকে তাত্ত্বিক বলে। আর এটা হচ্ছে ব্যবহারিক জাদু। তো ব্যবহারিক জাদুকে যদি মানুষের উদ্দেশ্য সাধন নিমিত্তে একটি কার্যকরী নীতিমালা হিসেবে গণ্য করা হয় তবে তাকে ব্যবহারিক জাদুবিদ্যা বলা হয়। এটা হচ্ছে ইতিবাচক জাদু। ইতিবাচক ও কল্যাণকর কাজের ইঙ্গিতবাহী জাদুকে ইতিবাচক বা পজিটিভ জাদু বলে। আরেকটি হচ্ছে নেতিবাচক জাদু, অমঙ্গলকে কারণ হিসেবে উল্লেখ করে মানুষের অকল্যাণের জন্য ব্যবহৃত জাদুকে বলা হয় নেতিবাচক জাদু। এ হলো ম্যাজিকের প্রকারভেদ, 6টি প্রকারভেদ। একটি হলো অনুকরণ জাদু, সংক্রমণ জাদু, তাত্ত্বিক জাদু, ব্যবহারিক জাদু, ইতিবাচক জাদু, নেতিবাচক জাদু। একটা হচ্ছে আর জাদুবিদ্যার উদ্দেশ্য, প্রয়োগ ক্ষেত্র ও সামাজিক তাৎপর্য বিবেচনা করেও কিন্তু একে আরও 3 শ্রেণীতে কী করা যায়, বিভক্ত করা যায়। যেমন গঠনমূলক জাদু, ধ্বংসাত্মক জাদু ইত্যাদি। আর এটা হচ্ছে প্রতিরোধমূলক জাদু। তো গঠনমূলক জাদু হলো যে জাদু নতুন কিছু সৃষ্টি বা উদ্ভাবন করে মানুষের কল্যাণ করে, নতুন সৃষ্টি করা, তাকে বলা হয় গঠনমূলক জাদু। আর এটা হচ্ছে প্রতিরোধমূলক জাদু। তো প্রাকৃতিক ক্ষতি বা শত্রুর ক্ষতিকর ম্যাজিকের প্রভাব থেকে বেঁচে থাকার জন্য যে জাদু প্রয়োগ হয় তাকে বলা হয় প্রতিরোধক জাদু। এটি হচ্ছে ধ্বংসাত্মক জাদু, যে জাদু সম্পূর্ণরূপে ক্ষতি বা ধ্বংস করার সাধনের জন্য প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় ধ্বংসাত্মক জাদু। উদ্দেশ্য আসলে জাদুবিদ্যাকে কেন ব্যবহার করা হয়, তো এই বিভিন্ন ধরনের উদ্দেশ্যকে সামনে গিয়ে প্রাগৈতিহাসিক যুগের নিরক্ষর লোকেরা, অন্ধকার যুগের লোকেরা এই ম্যাজিক বা জাদুবিদ্যার কী করতো, ব্যবহার করত। প্রথমত হচ্ছে শিকারকালীন নিরাপত্তা এবং সফলতা। তা আদিম মানুষের জীবিকা উপার্জনের অন্যতম উপায় ছিল কি, শিকার করা। তাদের অন্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে শিকার। তারা যেন সহজেই শিকার ধরতে পারে এবং এ কাজে যেন তারা কি করতে পারে, সহজেই সফল হয় এবং কোনো ধরনের বন্য যে হিংস্র জন্তুর কোনো ধরনের কবলে না পড়ে, বিপদের সম্মুখীন না হয়, সে উদ্দেশ্যে আদম লোকেরা কী করতো, এই জাদুবিদ্যার ব্যবহার করত। তারপর হচ্ছে মাছ ধরায় সফলতা। তো প্রাচীনকালের লোকজন পশু পাখি শিকারের পাশাপাশি কিন্তু
মাছ ধরাকেও তাদের জীবিকা অর্জনের আরেকটি উপায় হিসেবে কি গ্রহণ করেছিলেন। তো মাছ ধরার ক্ষেত্রে যেন সফলতা আসে বা জাল বা বর্ষায় যেন বেশি বেশি মাছ ধরা পড়ে, এই উদ্দেশ্যে কিন্তু আদিম মানুষগণ কী করতো, এই জাদুবিদ্যার ব্যবহার করতো। তারপরে যুদ্ধে বিজয় অর্জন, নতুন এলাকা দখল, রাজ্য বিস্তার, ক্ষমতা বৃদ্ধি প্রভৃতির নানা কারণে আদিম মানুষকে ভয়ঙ্কর গোত্রযুদ্ধ ও আঞ্চলিক যুদ্ধে সবসময় কি জড়িয়ে পড়তে হতো। এ সকল যুদ্ধে যাতে বিজয় সম্ভব হয় বা বিজয় অর্জন করা সম্ভব হয় এবং তা নিশ্চিত করার জন্যই তারা কি এই আদিম মানুষরা কী করতো, এই জাদুবিদ্যার ব্যবহার করতো। তারপর হচ্ছে প্রেমে সাফল্য লাভ। তা আদিম লোকজন নরনারীর স্বাভাবিক যে টান বা জৈবিক চাহিদা বা জৈবিক আকর্ষণকে স্বাভাবিক মনে করত। এ সময় তাদের মধ্যে প্রেম করার প্রবণতা তৈরি হয়। প্রেমের ক্ষেত্রে সঠিক গোত্র পাত্র বাছাই না করা, বয়স নির্বাচনে অযৌক্তিক বা অবস্থান গ্রহণ করা, প্রতিদ্বন্দ্বী বা বিবাহ নিষিদ্ধ কারোর সাথে প্রেম করা ইত্যাদি নানা কারণে প্রাচীন লোকজন কিন্তু এই প্রেমে প্রতিবন্ধকতা বিরাজমান ছিল, বিভিন্ন ধরনের কারণে প্রতিবন্ধকতা ছিল। তা আদিম লোকেরা প্রেমের এই পথে সকল বাধা বিঘ্ন পেরিয়ে যাতে নির্বিঘ্নে সফল হতে পারে সে উদ্দেশ্যেই তারা কী করতো, জাদু বিদ্যা ব্যবহার করত। তারপর হচ্ছে প্রকৃতি ও সমাজ সুরক্ষা। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, ভূমিধস ইত্যাদি নানা ধরনের ক্ষতিকর প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতি ও সমাজকে সুরক্ষা এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই আদিম মানুষ কী করতো, জাদুবিদ্যা ব্যবহার করতো। তারপর হচ্ছে যে প্রেতাত্মার ক্ষতি প্রতিরোধ। প্রেতাত্মা সমূহের মধ্যে যেগুলো ক্ষতিকর, যে প্রেতাত্মাগুলোর ক্ষতিকর প্রভাবে মানুষের জীবনে নানা ধরনের বিপর্যয় এবং দুর্বিপাক নেমে আসে, সেগুলোর মন্দ প্রভাব প্রতিরোধ করা এবং মানুষের উপর ক্ষতিকর প্রেতাত্মার ছায়া ঘটলে তা থেকে যাতে ব্যক্তিকে রক্ষা করা যায় সে কৌশল অবলম্বনের জন্য আদিম মানুষরা কী করতো, এই জাদুবিদ্যার ব্যবহার করত। প্রেতাত্মার ক্ষতি প্রতিরোধ থেকে নিজেদেরকে রক্ষার জন্য বা নিজেদের উপর এর ছায়া যাতে কোনোভাবেই পড়তে না পারে সেই কৌশল হিসেবে তারা কি এই জাদুবিদ্যা ব্যবহার করত। তারপর হচ্ছে শক্তি অর্জন। তো সিগমন্ড ফ্রয়েড বলেন, জাদুর উদ্দেশ্য হলো মানুষকে অন্যের শত্রুতার বিপদাপদ থেকে নিজেকে রক্ষা করা এবং শত্রুকে আঘাত হানার শক্তি লাভ করা। আদিম মানুষ প্রধানত এর উদ্দেশ্যেই কিন্তু জাদুবিদ্যা ব্যবহার করত, যাতে অন্যের কাছ থেকে অন্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা যায় এবং অন্যের উপর আঘাত হানা যায়। এই কারণেই বেশি তারা কী করতো, জাদুবিদ্যা ব্যবহার করতো। তারপর হচ্ছে অজানাকে জানা। তো সমাজবিজ্ঞানী বলেন যে জাদুর উদ্দেশ্য হলো মহাবিশ্ব সম্পর্কে ভবিষ্যদ্বাণ করে অনেক অজানা জিনিস সম্পর্কে জানা। প্রাচীন মানুষ জাদুর মাধ্যমে অজানা বিষয় সম্পর্কে কতটুকু জানতে পারত তা একটি সময় সাপেক্ষ বিষয় হলেও তারা এই বিশ্বাসটাকেই পুঁজি করে তারা জাদুবিদ্যা কী করত, ব্যবহার করত। তারপর হচ্ছে গঠনমূলক উদ্দেশ্য। রেমন ফার্থের মতে আদিম মানুষরা নিজেদের ইতিবাচক ইচ্ছা ও বৈষয়িক প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন বস্তু বিষয় থেকে ইতিবাচক ফল লাভের উদ্দেশ্যে জাদুবিদ্যা ব্যবহার করত। তো এটি জাদুর কনস্ট্রাকটিভ এইম বা গঠনমূলক উদ্দেশ্য, যেমন শিকার করা, জমির উর্বরতা বাড়ানো, মাছ ধরা, নৌকা নির্মাণ, গৃহ নির্মাণ এবং প্রেম সংগঠনের জন্য যারা কী করতো, জাদু ব্যবহার করতো। তারপর হচ্ছে প্রতিরোধক উদ্দেশ্য। তা রেমন ফার্থের মতে অন্য জাদুকর বা ব্যক্তির ক্ষতি থেকে নিজেকে এবং নিজের সংশ্লিষ্ট কোনো কিছুকে রক্ষার উদ্দেশ্যে জাদু ব্যবহৃত হয়ে থাকে।
এটি জাদুর প্রতিরোধকমূলক উদ্দেশ্য বা প্রোটেক্টিভ এইম, যেমন সম্পদ রক্ষা করা, ঋণ আদায়, তারপর রোগ ব্যাধি, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, ধ্বংসাত্মক জাদুর কুপ্রভাব ইত্যাদি এড়ানোর জন্য, ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য তারা প্রতিরোধকমূলক ব্যবস্থা হিসেবে জাদু বিদ্যার ব্যবহার করত। তারপর হচ্ছে ধ্বংসাত্মক উদ্দেশ্যে। রেমন ফার্থের মধ্যে কারো ক্ষতি করা, অশুভ বা মন্দ উপায়ে ব্যক্তির কোনো কিছু লাভ করার উদ্দেশ্যে জাদুবিদ্যা কী করতো, ব্যবহৃত হয়ে থাকে। তো একই জাদুর ডিস্ট্রাকটিভ এইম বা ধ্বংসাত্মক উদ্দেশ্য বলে, যেমন শত্রুর জীবন বা সম্পদ নাশ, কিংবা জীবন ও সম্পদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে জাদু ব্যবহার করা। তো এবং বর্তমানে কিন্তু এ উদ্দেশ্যেই জাদুর সবচেয়ে বেশি প্রচলন হয়, মানে ধ্বংসাত্মক উদ্দেশ্য। তারপর অনিশ্চয়তা মোকাবেলা। মোলেনেক্সি বলেন যে মানুষ যখন কোনো সমস্যা আক্রান্ত হতো তখন তারা সেগুলো সমাধানের জন্য অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ধারস্থ হতো, অভিজ্ঞদের ধারস্থ হতো। তাতে কোনো সমাধান খুঁজে পেতে ব্যর্থ হলে তারা অনিশ্চিত ভবিষ্যৎ এবং অজানা বিপদ মোকাবেলার জন্য কি সে জাদুবিদ্যার আশ্রয় গ্রহণ করত, এবং এটাকেই বলা হয় কি অনিশ্চয়তা মোকাবেলা। তারপর হচ্ছে প্রাকৃতিক প্রয়োজনে। প্রাকৃতিক প্রয়োজন বলতে যে দেখা যাচ্ছে কি রোদ, বৃষ্টি, বাতাস ইত্যাদি মানুষের কিন্তু সৃষ্টি নয়, বা এগুলো মানুষ ইচ্ছা করলে সৃষ্টি করতে পারে না। তো এগুলো মহাবিশ্বের সৃষ্টিকর্তার কিন্তু সৃষ্টি। তো এগুলো ছাড়া তাদের জীবন একেবারেই কিন্তু মানুষের জীবন, আদিম মানুষের জীবন কি একেবারেই অচল ছিল। তো প্রয়োজনীয় সময় যেমন রোদ, বৃষ্টি, বাতাস ইত্যাদি পাওয়া যায়, তা নিশ্চিত করার উদ্দেশ্যে তারা কি করতো, এই জাদুবিদ্যা ব্যবহার করত। তারপর হচ্ছে ফসল রক্ষা। তো প্রাচীন মানুষ আরেকটি বিশ্বাস ছিল যে শত পরিশ্রমের পর যদি প্রাকৃতিক দুর্যোগ বা দৈব দুর্বিপাকে ওই ফসলগুলি যদি নষ্ট হয়ে যায়, এবং এই নষ্টের হাত থেকে তারা কি রক্ষার জন্য জাদুবিদ্যা, তাই আবহাওয়া নিয়ন্ত্রণ করে ফসল রক্ষার উদ্দেশ্যে তারা কি করত, জাদুবিদ্যার প্রয়োগ করত। তারপর হচ্ছে রোগ প্রতিরোধ। তো প্রাচীন মানুষ চিকিৎসা পদ্ধতির কোনো জ্ঞানই রাখত না, বা চিকিৎসা ব্যবস্থা আগে তেমন কি ছিল না, এবং বনের লতা পাতাই ছিল তাদের মূল প্রতিরোধক ও প্রতিষেধক। ঔষধ হিসেবে তারা বনের গাছ, লতা পাতা ইত্যাদি ব্যবহার করত। তো এবং প্রয়োগগত পরিমাপ বা পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য অধিকাংশ কি হয়তো পরিমাণ না জানার কারণে বা কীভাবে প্রয়োগ করতে হবে সেটা না জানার কারণে অনেক ক্ষেত্রে এইসব ওষুধ থেকে তারা কি সুফল পেতে ব্যর্থ হতো। তো এই জন্য প্রাচীন মানুষ রোগ ব্যাধি দূর করা এবং রোগ নিরাময়ের উদ্দেশ্যে কী করতো, এই জাদুবিদ্যার ব্যবহার করত। তারপর হচ্ছে শত্রু দমন। বর্বর যুগের লোকেরা শত্রুদের শত্রুতা থেকে নিজেকে রক্ষা এবং শত্রুর শক্তি হরণ ও তাকে দমনের জন্য জাদু ব্যবহার করত। এবং এর পাশাপাশি পাথর ও লোহার বিভিন্ন অস্ত্রশস্ত্র তারা সরাসরি আক্রমণের সময় কি করত, ব্যবহার করত। তবে জাদুর ব্যবহার হওয়া বা না হওয়ার উপর তাদের মানসিক শক্তি কিন্তু বহুলাংশে কিন্তু নির্ভরশীল ছিল। আবার হচ্ছে অনুষ্ঠানের সফলতা। বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যেমন সাবালকত্ব প্রাপ্তি, বিবাহ, মৃত্যু প্রভৃতির সময় প্রাচীন মানুষ নানা সামাজিক অনুষ্ঠানের কী করতো, আয়োজন করত। এগুলোতে তারা অতিপ্রাকৃত শক্তির উপস্থিতি উপলব্ধি করত। এই অতিপ্রাকৃত শক্তিগুলোর অকল্যাণকর প্রভাব থেকে অনুষ্ঠান এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিদের রক্ষার জন্য আদিম মানুষ কী করতো, এই জাদুবিদ্যার ব্যবহার করত। তো বস্তুত অজ্ঞানতা ও মূর্খতার কারণে প্রাচীন মানুষ কি এই জাদুবিদ্যার উপর অনেকখানি কি ছিল, নির্ভরশীল হয়ে
পড়েছিল। তো জীবনযাপনের প্রায় সকল ক্ষেত্রেই সফলতা ও কল্যাণ লাভের মাধ্যম হিসেবে কিন্তু তারা জাদুবিদ্যা ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছিল। তো যে জন্য তাদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে জাদুবিদ্যার প্রবল উপস্থিতি কী করা যায়, লক্ষ্য করা যায়। কিন্তু তাই বলে এই জাদুবিদ্যা থেকে ধর্মের উৎপত্তি ঘটেছে বা উৎপত্তি হয়েছে এমনটা কিন্তু বলার কোনো অবকাশ এখানে নেই। তো আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করলাম সেটি হচ্ছে জাদুবিদ্যা। তো আজকে এখানেই শেষ করছি। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।